টেকনিক্যাল অ্যানালাইসিস নামটা শুনলেই মনে হয় শেয়ার বাজারের চার্ট দেখে ভবিষ্যতের একটা আঁচ পাওয়ার চেষ্টা, তাই না? কিন্তু এই যে ধারণাটা, এটা আসলে কোথা থেকে এলো? এর ইতিহাসটা কিন্তু আমরা যতটা ভাবি তার চেয়েও অনেক বেশি পুরনো আর বেশ আশ্চর্যজনক। চলুন আজ সেই গল্পটাই একটু খোলাসা করা যাক। আসলে এটাই তো সেই লাখ টাকার প্রশ্ন, তাই না? অতীতের দামের ওঠানামা দেখে কি সত্যি সত্যি ভবিষ্যতের গতিপথ সম্পর্কে কোনো ধারণা পাওয়া সম্ভব? আর এই যে চেষ্টা, এটা কিন্তু একদমই আজকের নয়। মানে ওয়াল স্ট্রিট বা আজকের দিনের যে আধুনিক স্টক মার্কেট, সেগুলোর জন্মেরও বহু বহু আগে থেকে ট্রেডাররা এই রহস্যটা সমাধানের চেষ্টা করে আসছেন। এই পুরো ইতিহাসটা আমরা মোটামুটি 4টে ভাগে ভাগ করে দেখব। প্রথমে আমরা ফিরে যাব এর একদম প্রাচীন শিকড়ে। এরপর দেখব আমেরিকায় কিভাবে চার্লস ডারউইনের হাত ধরে এর উত্থান হলো। তারপর আসবে বিভিন্ন তত্ত্বের স্বর্ণযুগ, আর সবশেষে আমরা জানব কিভাবে এই বিষয়টা একটা শিল্প থেকে ধীরে ধীরে বিজ্ঞানে পরিণত হলো। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, চার্টিংয়ের প্রাচীন শিল্প। আমাদের অনেকেরই ধারণা এই চার্ট এসব হয়তো কম্পিউটার আসার পরের ঘটনা, কিন্তু সত্যি বলতে কি, এর ইতিহাস তার চেয়েও অনেক অনেক পুরনো। ভাবা যায় ব্যাপারটা, চার্টিংয়ের ধারণাটা যে কতটা পুরনো। সেই ১৬শ শতাব্দীতে, মানে আজ থেকে প্রায় ৫০০ বছর আগে, ইংল্যান্ডে লটারির টিকিটের দাম চার্টে প্লট করা হতো। এরপর সপ্তদশ শতকে অ্যামস্টারডামে জোজেফ দে লা ভেগা নামে একজন হীরা ব্যবসায়ী দামের ওঠানামার হিসাব রাখতেন। আর ১৮০০ শতকে জাপানে তো রীতিমতো চালের দামের চার্ট তৈরি হতো। কারণটা কি জানেন? কারণ চালই ছিল তখন সেই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, অনেকটা মুদ্রার মতোই। আর ঠিক ওই জাপানের চালের বাজার থেকেই কিন্তু জন্ম নিয়েছিল আজকের দিনের সবচেয়ে পপুলার চার্টিং টুলগুলোর একটা। হ্যাঁ, আমি ক্যান্ডেলস্টিক চার্টের কথাই বলছি। হোম্মা মোনেহেসা নামে একজন চাল ব্যবসায়ী এটা তৈরি করেছিলেন বাজারের সেন্টিমেন্ট বা মানুষের মতিগতি বোঝার জন্য। ব্যাপারটা শুধু দামের চার্ট আঁকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর পেছনের যে মনস্তাত্ত্বিক দিকটা, সেটাও কিন্তু তখন থেকেই ভাবা হচ্ছিল। বিশেষ করে ১৯ শতকের শেষের দিকে গুস্তাভ লে বন নামে একজন ফরাসি গবেষকের লেখা দ্য ক্রাউড বইটা একটা নতুন দিগন্ত খুলে দেয়। এই বইটা বাজারের হার্ড মেন্টালিটি বা ভেড়ার পালের মতো আচরণ বোঝার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে দিয়েছিল। আচ্ছা, এবার চলুন জাপান আর ইউরোপ থেকে সোজা চলে যাই মার্কিন যুক্তরাষ্ট্রে, আর পরিচিত হই সেই মানুষটার সাথে যিনি আমেরিকায় টেকনিক্যাল অ্যানালিসিসকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, চার্লস ডাও। ওর যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল একজন সাংবাদিক হিসেবে। পরে ১৮৮২ সালে তিনি এডওয়ার্ড জোন্স আর চার্লস বার্কস্ট্রেসারের সাথে মিলে প্রতিষ্ঠা করেন ডাও জোন্স অ্যান্ড কোম্পানি। আর এর ঠিক কয়েক বছর পরেই তারা প্রকাশ করতে শুরু করেন দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যেটা আজও বিশ্বের অন্যতম প্রভাবশালী একটা অর্থনৈতিক সংবাদপত্র। দাও আসলে বাজারের সামগ্রিক গতিপথটা বোঝার জন্য দুটো প্রধান সূচককে খুব মন দিয়ে দেখতেন। একটা হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ আর অন্যটা রেলরোড অ্যাভারেজ। তিনি এদের মধ্যকার সম্পর্কটা বিশ্লেষণ করতেন। তবে মজার ব্যাপার কি জানেন? তিনি নিজে কিন্তু তার এই পদ্ধতিকে কখনোই ডাও থিওরি বলে ডাকেননি। তার মৃত্যুর পর অন্যরাই এই নামটা দিয়েছিলেন। তো মূল কথাটা হলো চার্লস ডাওয়ের সাংবাদিকতার অভিজ্ঞতা আর বাজারের প্রতি তার সেই গভীর দৃষ্টি, এই দুটোর কারণে আমেরিকায় টেকনিক্যাল অ্যানালিসিস একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পেরেছিল। আর ঠিক এই জন্যেই তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনিক্যাল অ্যানালিসিসের জনক বলা হয়। ডাওয়ের পর এবার আমরা চলে যাব ২০ শতকের শুরুর দিকে, যেটাকে বলা যায় টেকনিক্যাল অ্যানালাইসিসের স্বর্ণযুগ। এটা এমন একটা সময় ছিল যখন যেন উদ্ভাবনের একটা বিস্ফোরণ ঘটেছিল। একের পর এক প্রভাবশালী সব তত্ত্বের জন্ম হচ্ছিল। এই সময়ে আমরা পাই কিছু কিংবদন্তি নাম, যেমন ধরুন রিচার্ড ওয়াইকফ, যিনি বাজারের সাইকেল বা চক্রকে 4টে ভাগে ভাগ করে দেখান। আর.এন. এলিয়ট নিয়ে আসেন তার বিখ্যাত ওয়েভ প্রিন্সিপাল। এডওয়ার্ডস আর ম্যাজি প্যাটার্ন অ্যানালাইসিসের ওপর এমন একটা বই লেখেন যেটা আজও টেকনিক্যাল অ্যানালিস্টের কাছে বাইবেলের মতো। আর জেসি লিভারমোরের মতো কিংবদন্তি ট্রেডাররা তো চার্ট ব্যবহার করেই নিজেদের নাম ইতিহাসে লিখে ফেলেন। আর এই সময়ে কিন্তু আরেকটা দারুণ ধারণার জন্ম হয়, যেটাকে বলে কন্ট্রারিয়ান থিঙ্কিং, মানে স্রোতের বিপরীতে গিয়ে ভাবা। হামফ্রে নেইলের একটা বিখ্যাত উক্তি আছে যেটা এই পুরো দর্শনটা সারমর্ম তুলে ধরে। যখন সবাই একই রকম চিন্তা করে
তখন সম্ভবত সবাই ভুল করছে। আচ্ছা, এবার চলুন আমাদের এই ঐতিহাসিক যাত্রার শেষ পর্বে যাওয়া যাক। এবার আমরা দেখব কিভাবে এই বিষয়টা একটা বিষয়ভিত্তিক শিল্প থেকে ধীরে ধীরে একটা নিরেট বিজ্ঞানে রূপান্তরিত হল। আর এখানেই কিন্তু আসল পরিবর্তনটা ঘটে। আগে টেকনিক্যাল অ্যানালাইসিস ছিল অনেকটা ব্যক্তিগত অনুভূতি আর চার্টে প্যাটার্ন খোঁজার একটা শিল্প, মানে অনেকটাই সাবজেক্টিভ। আর এখন এটা হয়ে উঠেছে পুরোপুরি ডেটা ভিত্তিক একটা বিজ্ঞান, যেখানে সবকিছুর জন্য পরিসংখ্যানগত পরীক্ষা আর নক্কর প্রমাণ দরকার, মানে পুরোপুরি অবজেক্টিভ। মানে মূল লক্ষ্যটাই পুরোপুরি বদলে গেল। জন জে মার্ফির মতো বিশেষজ্ঞরা বলতে শুরু করলেন, এখন আর শুধু চার্ট দেখে ব্যক্তিগতভাবে ব্যাখ্যা করার দিন নেই, আমাদের এমন কিছু যান্ত্রিক বা মেকানিক্যাল নিয়ম দরকার যা ডেটা দিয়ে বারবার পরীক্ষা করা যাবে এবং যার কার্যকারিতা আসলেই প্রমাণ করা সম্ভব। এই যে বৈজ্ঞানিক পদ্ধতির এর একটা অসাধারণ উদাহরণ হল ডেভিড আর্নসেনের কাজ। তিনি কি করেছিলেন জানেন? তিনি S&P 500 ইন্ডেক্সের 25 বছরের ডেটা নিয়ে প্রায় 6,500, হ্যাঁ 6,400টা আলাদা আলাদা ট্রেডিং নিয়ম পরীক্ষা করে দেখেছিলেন, শুধু এটা বোঝার জন্য যে এর মধ্যে কোনটা আসলেই কাজ করে আর কোনটা করেন না। এই ক্ষেত্রটা যে কতটা কঠোর আর বিজ্ঞানসম্মত হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় প্রমাণ হয়তো এটাই। নাসার একজন প্রাক্তন রকেট বিজ্ঞানী পেরি জে কফম্যান, তিনিও এই জগতে চলে আসেন। তিনি তার সিস্টেম্যাটিক আর কোয়ান্টিটেটিভ জ্ঞানকে কাজে লাগিয়ে আধুনিক ট্রেডিং সিস্টেম তৈরি করতে শুরু করেন। ভাবা যায়, রকেট সায়েন্স থেকে ট্রেডিং! তাহলে দেখুন, 18 শতকের জাপানের চালের বাজারের সাধারণ চার্ট থেকে শুরু করে 21 শতকের রকেট সায়েন্স পর্যন্ত কি অসাধারণ একটা লম্বা যাত্রা, তাই না? এখন প্রশ্নটা হলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কোয়ান্টাম কম্পিউটিংয়ের এই যুগে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে মোড় নেবে? এর পরের অধ্যায়টা হয়তো আমাদের আজকের কল্পনারও বাইরে।